ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াস ফলিংই করছে এবং তার মাঝে দিগ্গজেরা বড় বড় টুইট করছে। তো টুইটটা কি? সো এইখানে রবার্ট টি কিওসাকি, যিনি রিচ ড্যাড আর পুয়ার ড্যাড লিখেছেন, তিনার অথর, সো রিচ ড্যাড আর পুয়ার ড্যাড অথর রবার্ট টি কিওসাকি, তিনি বলছেন যে গুড নিউজ বিকজ ইন ক্র্যাশ এভরিথিং গোজ অন সেল, কার্স অ্যান্ড হাউসেস অন সেল নাও, বেটার নিউজ বিলিয়ন্স উইল লিভ দ্য স্টক অ্যান্ড বন্ড মার্কেটস অ্যান্ড রাস্ট ইন্টু বিটকয়েন। তো তিনার কথা একদিক থেকে ঠিক, এবং তিনি এই যে কন্টিনিউয়াস ফলিং যেটা বুস্ট করে দিলেন, দেখেন দ্যাট ক্র্যাশ উইল বি ইন ফেব্রুয়ারি 2025। তিনি এটা বলছেন যে প্রত্যেক কিছু সস্তায় পাওয়া যাচ্ছে, সেটা গাড়ি হোক বা বাড়ি, আর প্রত্যেকে কিন্তু স্টক মার্কেট আর বন্ড মার্কেট ছেড়ে বিটকয়েনের দিকে ছোটাছুটি করবে। সো তিনার কথাটাও কিন্তু ঠিক, এক পক্ষে ঠিক। সো এটা আজকেরই পোস্ট। সো দেখেন আজকের ডেট দেওয়া আছে জানুয়ারি 27, আজকের সকালের পোস্ট। সো এইবার কথা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াস ফলিং করছে কেন? সেই স্টিল অক্টোবর 2024 থেকে কন্টিনিউয়াস ফলিংই করছে। সো হোয়াট আর দ্য রিজনস আর দেয়ার? ওকে, সো সিম্পল কিছু পয়েন্টস দ্বারা ডিসকাশন করবো। ওকে, সো আমি এখানে কিছু পয়েন্টস ডিসকাশন করব। সো প্রথম আমার পয়েন্ট হচ্ছে কেন এফআই সেলিং কন্টিনিউয়াস করছে, তারপরের কোশ্চেন্স হচ্ছে এফআই কি ফিরে আসবে, আর লাস্ট হচ্ছে কি সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান মার্কেটের জন্য পরবর্তী সময়ে ইন্ডিয়ান মার্কেটে কি কি পসিবিলিটিস আমরা দেখতে পারবো। আমাদের যারা ইনভেস্টার, যারা ট্রেডার, এখন প্রত্যেকের অবস্থা খারাপ, প্রত্যেকের পোর্টফোলিও মিনিমাম, আমার যেটা আন্দাজ, সে যাই হোক না কেন, প্রত্যেকের পোর্টফোলিও মিনিমাম -10 তো রয়েইছে। কারণ শার্প ফল হলে সেখানে রিকভারি পট করে আসে, বাট এটা কিন্তু স্ট্রাকচারাল ফল, এটা কিন্তু সেপারেশন ফল। তো সেখানে কি হয় না, ফলটা দীর্ঘ সময় থাকে এবং রিকভারি হলেও সেরকম রিকভারি পাওয়া যায় না। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু এখন বাজারে দেখা যাচ্ছে। সো এইবার আমরা দেখবো যে এফআই সেলিং ডাটা। সো এইখানে দেখেন এখন যদি জানুয়ারির মাস 2025 সালের জানুয়ারি মাস, তো এইবার এই মাসের এখন 27 তারিখ হচ্ছে। তো এই দিন পর্যন্ত প্রায় 72,321 কোটি টাকার কিন্তু সেলিং হয়ে গেছে। তার আগের মাসে ডিসেম্বর 2024-এ 16,982, নভেম্বরের দিকে 45,947, অক্টোবরে হাইয়েস্ট হয়েছিল 1,14,445, সেপ্টেম্বরে হয়েছিল 15,000, অগস্টে হয়েছিল 21,000। তো প্রত্যেকটা মান্থে এফআইআর কিন্তু কন্টিনিউয়াস সেলিং করেই যাচ্ছে। এইবার ডাটা অনুযায়ী এফআইআর টোটাল হোল্ডিংস ইন্ডিয়ান মার্কেটে 21% ছিল। স্টিল কত পর্যন্ত, মানে নভেম্বর পর্যন্ত কিন্তু এই ডাটা ছিল যে 21% তারা হোল্ড করে। এইবার জানুয়ারি হতে সেই ডাটা চলে গেছে প্রায় 16%, মানে এত পরিমাণ তারা কিন্তু সেলিং করে দিয়ে, দেখেন 21% ছিল, সেখান থেকে 16%, তার মানে 5% কিন্তু মাইনাস হয়ে গেল। সো তবুও কিন্তু ইন্ডিয়ান মার্কেট 5% মাইনাস করার পর অনেকটাই পড়ে। আমাদের ডিআই অর্থাৎ ডোমেস্টিয়াল ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু সাপোর্ট করার চেষ্টা করেছে, সাপোর্ট করার চেষ্টা করেছে, হলেও এফআইআর টাকা বড় হওয়ার কারণে তো সেখানে একটু বড় বড় সেলিং দেখা যাচ্ছে। সো এটা হলো ডাটা, এফআইআই সেলিংয়ের ডাটা। এবার এফআইআই বা গ্লোবাল মার্কেটে কি সিচুয়েশনস হয়েছে তার জন্য তারা এত পরিমাণ সেলিং করছে, বা এফআইআই রিজনটা কি? তারা তো ইন্ডিয়ান মার্কেটে ভালোই ছিল, ইন্ডিয়ান ইকোনমিতে তাদের বিশ্বাস ছিল, তারপরেও তারা বেরিয়ে যাচ্ছে কেন? হোয়াট আর দ্য মেন রিজনস? এইবার রিজনসে আসবো। প্রথম রিজন লিখেছি আমি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে যে কোনো ব্যবসায়ীদার, সেটা এফআইআই হোক বা আমাদের মারোয়ারি হোক, যে কোনো ব্যবসায়ীতে তারা কি চাইবে, যে যদি 1 টাকা নিবেশ করে সেখান থেকে চাইবে যাতে তারা 5 টাকা কি 4 টাকা তুলতে পারে, তাই না? যদি তারা রিটার্নে না ইনকাম করতে পারে তো তারা বাজার থাকবে কেন? সো ইন্ডিয়ান মার্কেটের কন্ডিশনস পরপর খারাপ হয়ে যাচ্ছে। একটা তো ট্যাক্সেশন, পরে আসছে কি ট্যাক্সেশনের রুল বা কি হচ্ছে। সো দেখেন প্রথম আমি লিখেছি ফেড রেট কাট। তো প্রথম হচ্ছে ফেড রেট কাট। এবার ফেড রেট কাট মানে কি? সো ফেড রেট কাট মানে হচ্ছে এটা যে কম ইন্টারেস্টে আপনি লোন পেতে পারবেন ব্যাংকের থেকে। সো ফর এক্সাম্পল এফআইআইরা হয়তো দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে 3% সুদে টাকা নিয়েছে এবং সেটা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে ইয়ার টু ইয়ার হয়তো 8% করে পাচ্ছে, তাহলে সেখানে নেট প্রফিট কত পার্সেন্ট? না 5% প্রফিট তারা ইনকাম করতে পারছে। তো এইবার এইখানে একটা বড় ডিসিশন কি হলো না,
যেটা হচ্ছে আমাদের ফেড, সে আবার কি বলল না 2025 সালে কোনো রেট কাট করবে না। ফেড উইল নট রেট কাট ইন 2025। সো যদি কোনো রেট কাট না হয় তাহলে ইনভেস্টাররা বা যারা লোন নেয় প্রত্যেকবার, তো তারা লোন কমে পাবে কীভাবে, বা তাদের একটা মানে মনোমালিন্য সৃষ্টি হবে। সো তারা কি বললো না 2025 সালে কোনো রেট কাটই হবে না। সো এটা একটা মেন একটা সিচুয়েশানস ক্রিয়েট করলো ফেড। তারপরে কি পয়েন্ট আসছে, আইএনআর ভার্সাস ডলার। এবার ইন্ডিয়ান রুপি এখন চলছে 86 টাকা। আমি এখানে একটা এক্সাম্পল, একটা ম্যাথামেটিক ক্যালকুলেশন দিয়েছি। দেখেন এখানে যদি কোনো ফরেন ইনভেস্টার $100 ইনভেস্টমেন্ট করতো, তখন প্রাইস যদি 80 টাকা থাকতো, তাহলে সে 8,000 টাকা ইনভেস্ট করতো। এইবার যদি ফরেন ইনভেস্টারের টাকাটা ডবল হয়ে যায়, অর্থাৎ 16,000 টাকা যদি হয়ে যায়, কিন্তু সেই $100 যদি 80 টাকা থাকতো রুপি, তখন সে $200 পেত, তাই না? $200 পেত। কিন্তু এখন যেহেতু আইএনআর 86 টাকা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সে কিন্তু $185 পাবে। তাহলে এখানে তার $15 কিন্তু $15 লস হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন? সে $100 ইনভেস্ট করেছে 80 টাকাতে, মানে 80 টাকা যখন আইএনআর চলতো তখন তার ইনভেস্টমেন্ট ভ্যালু ছিল 8,000 টাকা। এইবার সেই ভ্যালু যদি 16,000 টাকা হয়ে যায়, ডবল হয়ে গেছে কিন্তু, বাট সেই ফরেন ইনভেস্টার মাত্র পাচ্ছে $185, কিন্তু সেখানে তার $200 পাওয়ার কথা। এবার ফরেন ইনভেস্টারের এখানে $15 কিন্তু লস হয়ে যাচ্ছে। সো সেই হিসাবেও তারা কিন্তু এখান থেকে মানি বরোয়িং করে নিচ্ছে। ওকে, এরপর নেক্সট টপিক কি, নেক্সট হচ্ছে আমাদের Q3 রেজাল্ট। এবার Q3 রেজাল্ট কি, প্রত্যেকটা কোম্পানির Q3, যেমন রিলায়েন্স, এইচডিএফসি, টিসিএস, প্রত্যেকটা কোম্পানির Q3 রেজাল্ট রিলিজ হচ্ছে। সো Q3 রেজাল্ট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কী হয় না, এখন প্রত্যেকটা রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে, সেই কারণে গ্যাপ ডাউন, প্রত্যেকটা বাজারের নেগেটিভিটি, তো এগুলো দেখা যাচ্ছে Q3 রেজাল্টের কারণে। এরপর লাস্ট যে পয়েন্টটা আমি দেখি সেটা হচ্ছে ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ট্রেডিং। এবার দেখেন ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ট্রেডিং এমন একটা টপিক বা এমন একটা সেগমেন্ট, সেটা রিটেলার হোক বা ফরেন ইনভেস্টার হোক বা সামথিং কাইন্ড অফ বড় বড় ম্যানিপুলেটার হোক, তারা প্রত্যেক কিন্তু ক্রিপ্টো মার্কেট, বিটকয়েন মার্কেট, কেন, রিজন কি? কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম ট্রাম্প কয়েন নিয়ে, ট্রাম্প কয়েন বা বিভিন্ন মিম কয়েন্স বা ইলন মাস্কের যে শিবা ইনু কয়েন, তো তারা প্রত্যেকেই ক্রিপ্টো এবং বিটকয়েনকে ইনফ্লুয়েন্স করছে। তারা দেখাচ্ছে যে ক্রিপ্টোতে টাকা 3 গুণ নয়, 300 গুণ হয় বা 1000 গুণ হয়, তাই না? সো এরকম একটা ইনফ্লুয়েন্সের কারণে প্রত্যেকে কিন্তু ক্রিপ্টো আর বিটকয়েনের দিকে ভাগাভাগি করছে। সো সেই ক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটেও কিন্তু তেজি, বিটকয়েন প্রায় 1 CR 1 কোটি টাকা এখন বিটকয়েন চলছে, একটু নিচে এসছে, সামথিং 90 লাখ বিটকয়েন চলছে। সো তারা ক্রিপ্টো এবং বিটকয়েনকে বুস্ট করছে, তার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে বা আমেরিকাতে যে ন্যাসড্যাক মার্কেট, সেখানে কিন্তু মানে নেগেটিভিটি দেখা দিচ্ছে। আমি এখানে একটা পয়েন্ট ডিসকাশন করতে ভুলে গেছি, এটা হচ্ছে ট্রাম্প ডিসিশন। দেখেন এখানে একটা পয়েন্ট হচ্ছে ট্রাম্প ডিসিশন। এবার ট্রাম্প ডিসিশনটা কি, এইবার ট্রাম্প বলেছে যে ট্যারিফ ইনক্রিজ করবে অন্য দেশগুলোর প্রতি, চায়না বা এই সমস্ত দেশের ট্যারিফ ইনক্রিজ করবে এবং ইন্ডিয়ার জন্য ছাড় থাকবে। বাট ট্রাম্প বিজয়ী হওয়ার পর ইন্ডিয়ার সঙ্গে যে ভালো সম্পর্ক হওয়ার কথা, সেই প্রতিশ্রুতি কিন্তু রাখতে পারছেন না, সেখানে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয়, ট্রাম্প এটা বলছে যে কর্পোরেট ট্যাক্স 15% করবে। যদি 15% করে তাহলে কিন্তু আমেরিকার বাজারে তেজি দেখা যাবে আর ভারতের বাজার ডাউন দেখা যাবে। কারণ ভারতে 30% ট্যাক্স, ভারতে আমাদের নির্মলা সীতারামন 30% ট্যাক্স স্ল্যাব করেছে, আর আমেরিকাতে মাত্র 15%। তো দেখেন কতটা উন্নতি আমেরিকার মার্কেট, তাই না? আর আমেরিকাতে অনেকগুলো ফ্রি সার্ভিসেস পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। ইন্ডিয়াতে মিডল ক্লাস সবসময় মিডল ক্লাস থাকবে, গরিব সবসময় গরিব থাকবে, পুয়ার সবসময় পুয়ার থাকবে, মিডল ক্লাস থাকবে, আর আমাদের সবসময় কষ্ট করেই বাঁচতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ার রুলস। সো এই সমস্ত রুলসের কারণে আমাদের ভারতের বাজারে ফল। প্রথমত প্রত্যেকে গভর্নমেন্ট, প্রত্যেক ইনফ্লুয়েন্সার আমাদের প্রত্যেক ডিলারদের বলে দিল যে আপনারা শেয়ার বাজারে আসুন, মিউচুয়াল ফান্ড করুন, মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, প্রত্যেক কিছু বলে দিল। এবং তারপরেই এত সব কাণ্ড ঘটালো। তারা তো মস্ত আছে, তারা তো একদম সুন্দরভাবে আছে, তাদের তো কোনো সমস্যা নেই, যত সমস্যা আমাদের, তাই না? সো এই সমস্ত কারণে ইন্ডিয়ান বাজারের নেগেটিভিটি এর কতদিন থাকবে এটা বলা মুশকিল। বাট চার্ট যদি আমি একটু লেখার চেষ্টা করবো, চার্ট কি বলছে অ্যাকচুয়ালি আমাদের চার্ট। ওকে, সো দেখেন চার্টটা ওপেন হচ্ছে। সো ইন্ডিয়ান বাজার একটা বড় সড়ো যে ট্রেন্ড লাইন না, সেই ট্রেন্ড লাইন দেখেন অনেকটা দূরের ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনটা কিন্তু ব্রেক করে ফেলেছে। এইবার আমার যেটা ফিলিংস, এটা আমার গাট ফিলিংস। সো আমি যদি একটু উইকলির ক্যান্ডেলে যাই, দেখেন উইকলি ক্যান্ডেল আমি ওপেন করছি।
সো উইকলি ক্যান্ডেল ওপেন করার পর এইখানে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি না, এই যে দেখেন, এই যে 4 জুন অর্থাৎ ইলেকশনের সময় যে ক্যান্ডেলটা, একটা বড় হ্যামার মতন ক্যান্ডেল না, এইরকম বড় হ্যামার মতন ক্যান্ডেলে যেটা 50% এরিয়া, সে 50% এরিয়া কিন্তু একটা স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে, যেটা আমরা বলতে পারি ফেয়ার ভ্যালু গ্যাপ, সিম্পল ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্ট। সো ইন্ডিয়ান বাজার এখন ট্রেড করছে 22,816-তে। এইবার আমার যেটা ধারণা 22,217, অর্থাৎ এই যে কি লেভেল, আর যেটা হচ্ছে আমাদের 4 জুন ক্যান্ডেলের ফেয়ার ভ্যালু গ্যাপ এফবিজি, তো এইখান থেকে কিন্তু বাজার আবার নতুনভাবে র্যালি করতে পারে। সো সেই পর্যন্ত ওয়েট আমাদের করতে হবে। ওকে, সিম্পল। সো এইটা হচ্ছে আমার কি পয়েন্ট, সরি কি লেভেল, এবং এর নিচে যদি বাজার সাস্টেন করে না, তো সেখানে আমরা নেক্সট কিন্তু 20,500 বা 21,500 দিকে অবধারিত হব। সো ওটা কিন্তু নাও হতে পারে। এবার দেখেন, আরেকটা না হওয়ার কারণ কি বলছি, যে শেয়ার বাজারে একটা না ফেমাস কথা আছে, যে যেটা প্রত্যেকে জানেন, যেটা প্রত্যেকের নজরে আছে, সেটা কিন্তু কখনো শেয়ার বাজারে হয় না। তো সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা ভাবছি যে এই লেভেলটা ব্রিজ হয়ে যাচ্ছে, এটা ব্রেক হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, বাট এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। সো এটা হচ্ছে মেন রিজন, যেটা সবসময় সবার মুখে থাকে, সেটা কিন্তু সবসময় হয় না। ওকে, সিম্পল। সো এইটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় কি না, প্রত্যেকটা জিনিস সবসময় না যেটা প্রত্যেকের নজরে থাকে বা যেটা সবসময় যেটা সবাই বলে, সেটা কিন্তু দূরে থাকা উচিত। সো শেয়ার বাজার হচ্ছে এটাই, যেটা সবাই নজর, যেটা স্টকস হোক বা ইন্ডেক্স হোক, যেটা সবসময় চর্চা থাকে, সেটা কিন্তু সবসময় হয় না। সো ভয় পাওয়ার দরকার নেই। আর এখন কিন্তু অ্যাভারেজ করবার সময় আসেনি। সো 22,217 কাছাকাছি এলে এখানে যদি কিছু একটা বটম লাইন ক্রিয়েট হয়, তখন কিন্তু অ্যাভারেজ আপ করতে পারেন। আর একটা বিষয়, মিউচুয়াল ফান্ড কিন্তু এখন তো শুরু করতে হবে, কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা জিনিস, যে মিউচুয়াল ফান্ড কি না, আপনাকে ডাউনের সময় কিনতে হয়। তো আপনি তো প্রত্যেকবার বটমটাকে ধরতে পারবেন না। সো একবার আপনি কিনলেন এবং প্রত্যেকবার যখন বটম প্রাইসে মানে ডাউন প্রাইসে কিনছে, তো সেটা অ্যাভারেজ আপ হবে, এবং যখন এটা তেজি আসবে তখন কিন্তু একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। তো মিউচুয়াল ফান্ড কন্টিনিউ করতে পারেন। কিছু মিউচুয়াল ফান্ডের ভিডিও আমি আপলোড করেছি। আর একটা বিষয়, যেটা লাস্ট কনক্লুশন কি ছিল আমাদের, যে কবে আমরা রেহাই পাবো। দেখেন আমি লিখেছিলাম যে আপকামিং ফিউচারে কি হবে। এইবার আমাদের ফেব্রুয়ারি 1 যে কেন, এটা হচ্ছে আমাদের বাজেট। সো বাজেটের দিনটা আমাদের মাথায় রাখতে হবে, এবং বাজেটের দিনেই কিন্তু বড়সড় রেজাল্ট হবে, এবং সেটাই নেক্সট ইন্ডিয়ান মার্কেটে কি হবে তার ফলাফল কিন্তু বাজেটে আমরা দেখতে পাবো। যদি বাজেট গন্ডগোল কিছু ঘোষণা করে সরকার, তো ইন্ডিয়ান মার্কেট কিন্তু নিচের দিকে যাবে, সেটা তো অবধারিতই। আর যদি বাজেটে ইন্ডিয়ান মার্কেটের জন্য কিছু ভালো কিছু নিউজ আসে, যদি ট্যাক্সেশন কম হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেট আবার রিকভারি ফেজে ঢুকবে। তো বাজেটের পরই কিন্তু দেখা যাবে ইন্ডিয়ান মার্কেটের আসল রূপ, এবং এখন কন্টিনিউয়াস সাইডওয়েজ টু ডাউন থাকবে, এবং বাজারের দিন যদি ফল হয় আবার রিকভারি দিয়ে দেবে। সো এরকম একটা কন্ডিশনস হতে পারে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ অল।